আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদেরকে স্বাগতম এবং আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই টিউটোরিয়ালে। আজকে আমরা আলোচনা করব তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অর্থাৎ সমাজ বইয়ের ষষ্ঠ অধ্যায়ের অনুশীলন থেকে। ষষ্ঠ অধ্যায়ের অনুশীলনে তোমাদেরকে যে সৃজনশীল প্রশ্ন, বহু নির্বাচনী প্রশ্ন, একই সাথে যে সংক্ষিপ্ত প্রশ্নগুলি দেওয়া হয়েছে এই ক্লাসে আমরা সেগুলোর সমাধান বা উত্তরগুলি করে ফেলব। তো চলো আলোচনাটি শুরু করা যাক। শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে। তো অনুশীলনের শুরুতেই তোমাদেরকে কিছু বহু নির্বাচনী প্রশ্ন দেওয়া হয়েছে। 1 নম্বর বহু নির্বাচনী প্রশ্ন বলা হচ্ছে, পূর্বের যানবাহন গরুর গাড়ির পরিবর্তে বর্তমানে মোটর গাড়ির ব্যবহারকে বলে সাংস্কৃতিক পরিবর্তন। উত্তরটি কিন্তু হবে ঘ নাম্বার। 2 নম্বর বলা হচ্ছে, বাঙালিরা ইংরেজ শাসকের অধীনে থাকায় অনেক ইংরেজি শব্দ বাংলায় মিশে আছে, এটিকে কি বলে? উত্তরটি হবে গ নম্বর, সংস্কৃতায়ন। 3 নম্বরে বলা হচ্ছে, বাঙালি পুরুষেরা পহেলা বৈশাখে পাঞ্জাবি ও মেয়েরা শাড়ি পরে, এটাকে কি বলে? উত্তরটি হবে খ নম্বর, সাংস্কৃতিক আদর্শ। এরপর 4 নম্বরে তোমাদেরকে বলা হচ্ছে যে নিচের কোনটি শিক্ষার সাংস্কৃতিক উন্নয়নের ফল? উত্তরটি হবে ক নম্বর, শ্রেণীকক্ষে স্পিকার ব্যবহার। এরপর 5 নম্বর বলা হচ্ছে, কীর্তন গান রচনায় মুসলমান কবিগণ অংশগ্রহণ করেছিলেন কেননা সুলতানি আমলে নিচের কি কি ছিল? আচ্ছা, তো এখান থেকে কিন্তু উত্তরটি হবে ক নম্বর 1 ও 2, অর্থাৎ হিন্দু মুসলমানের সম্পর্ক ছিল ঘনিষ্ঠ, শ্রী চৈতন্যর বৈষ্ণব ভাবধারার প্রভাব ছিল ব্যাপক। তার মানে উত্তরটি কিন্তু হবে ক নাম্বার। এরপর 6 এবং 7 নম্বর প্রশ্নের জন্য তোমাদেরকে কিন্তু একটি উদ্দীপক দেওয়া হয়েছে। উদ্দীপকে বলা হচ্ছে, মনু মাঝি নৌকা বাইছে, নতুন ধানে ভরা তার নৌকা, মনের সুখে গলা ছেড়ে গাইছে বাংলার চিরপরিচিত একটি গান, মন মাঝি তোর বৈঠা নেড়ে আমি আর বাইতে পারলাম না। এখান থেকে 6 নম্বরে বলা হচ্ছে, মনু মাঝি কোন ধরনের গান গাইছেন? উত্তরটি হবে ক নম্বর, ভাটিয়ালি। 7 নম্বর বলা হচ্ছে, মনু মাঝির গানের মধ্যে কোনটি বেশি প্রকাশ পেয়েছে? উত্তরটি হবে ক নম্বর, আধ্যাত্মিক সাধনা, তাই না? এরপর তোমাদেরকে সৃজনশীল প্রশ্ন দেওয়া হয়েছে, তাই না? তো চলো আমরা সৃজনশীল প্রশ্নের উত্তরগুলি একটু পর্যায়ক্রমে দেখে ফেলি। তো দেখো, সর্বপ্রথম আমরা 1 নম্বর সৃজনশীল প্রশ্নের উত্তরগুলি একটু পর্যায়ক্রমে দেখে ফেলি। চলো, তো দেখো এখান থেকে 1 নম্বর সৃজনশীল প্রশ্নের তোমাদেরকে ক নম্বরে বলা হচ্ছে যে সামাজিক উন্নয়ন কি? উত্তর দেখো, সামাজিক উন্নয়ন হলো এক ধরনের সামাজিক পরিবর্তন। এরপর খ নম্বর বলা হচ্ছে, অন্য সংস্কৃতির ধারা নিজ সংস্কৃতিতে আয়ত্ত করাকে কি বলে? ব্যাখ্যা করো। উত্তর দেখো, অন্য সংস্কৃতির ধারা নিজ সংস্কৃতিতে আয়ত্ত করাকে সাংস্কৃতিক আত্মীকরণ বলে। সাংস্কৃতিক আত্মীকরণ এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তি এবং গোষ্ঠী অন্য সংস্কৃতি আয়ত্ত করে। যখন মানুষ কোনো নতুন সংস্কৃতি বা সাংস্কৃতিক পরিবেশে বসবাস করতে আসে, তখন সেখানকার মানুষের দৃষ্টিভঙ্গি, আচরণ, চিন্তা চেতনা, মূল্যবোধ এক কথায় সমগ্র জীবনধারার সাথে আত্মীকৃত হতে চেষ্টা করে, আর এভাবেই একসময় তা আত্মীকরণ হয়ে যায়। এরপর গ এবং ঘ নম্বর প্রশ্নের জন্য আমাদের কিন্তু একটি উদ্দীপক দেওয়া হয়েছে। আমরা উদ্দীপকটি একটু পড়ে ফেলি, চলো। বলা হচ্ছে, আজমল সাহেব 5 বছর পর কাতার থেকে দেশে ফিরে তার ছেলে মেয়েদের পরিবর্তন দেখে বিস্মিত হলেন। তার মেয়ে ইন্টারনেট থেকে ঘরে বসে নতুন নতুন তথ্য ও দেশ বিদেশের খবর জানছে। ছেলে ফেসবুকে বন্ধুদের সাথে যোগাযোগের পাশাপাশি অনেক গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করছে। তার ছোট ভাই বিদেশ থেকে অনলাইনে টাকা পাঠাচ্ছে। বাড়ির অন্য সদস্যদের জীবনযাপনেও পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকে গ নম্বর প্রশ্নেই তোমাদেরকে বলা হচ্ছে, দেখো যে গ নাম্বার তোমাদেরকে বলা হচ্ছে, আজমল সাহেবের পরিবারে কি ধরনের পরিবর্তন লক্ষ্য করা যায়? ব্যাখ্যা করো। তো উত্তরটি আমরা দেখি, চলো। উত্তরটি দেখো, আজমল সাহেবের পরিবারে সাংস্কৃতিক পরিবর্তন লক্ষ্য করা যায়। সংস্কৃতি পরিবর্তনশীল, পরিবেশ পরিস্থিতি ও যুগের সাথে তাল মিলিয়ে নিজেদের প্রয়োজন মেটাতে সংস্কৃতির পরিবর্তন ঘটে। সংস্কৃতি এক প্রজন্ম হতে অন্য প্রজন্মের হস্তান্তরিত হয়। এই হস্তান্তর প্রক্রিয়ায় সংস্কৃতির মধ্যে পরিবর্তন ঘটে। আবার অন্য সংস্কৃতির সংস্পর্শে এসেও সংস্কৃতি তার রূপ বদল করে। একে সংস্কৃতির পরিবর্তন বা সাংস্কৃতিক পরিবর্তন বলে। প্রযুক্তির উন্নয়ন সাংস্কৃতিক পরিবর্তনকে ত্বরান্বিত করে। উদ্দীপকে আজমল সাহেব 5 বছর পর কাতার থেকে দেশে ফিরে দেখেন তার মেয়ে ঘরে বসে ইন্টারনেট থেকে নতুন নতুন তথ্য এবং দেশ বিদেশের খবর জেনে নিচ্ছে। ছেলে ফেসবুকে বন্ধুদের সাথে যোগাযোগ রাখছে। আজমল সাহেবের ছোট ভাই বিদেশ থেকে অনলাইনে টাকা পাঠাচ্ছে। 5 বছরের ব্যবধানে আজমল সাহেবের পরিবারের এরূপ পরিবর্তন সাংস্কৃতিক পরিবর্তনকে নির্দেশ করে।
এরপর ঘ নম্বর প্রশ্ন তোমাদেরকে বলা হচ্ছে উদ্দীপকের পরিবর্তনগুলো সমাজ পরিবর্তনে ইতিবাচক ভূমিকা পালন করছে, এর পক্ষে তোমার যুক্তি দাও। উত্তরটি দেখো, উদ্দীপকে উল্লেখিত পরিবর্তনগুলো সমাজ পরিবর্তনে ইতিবাচক ভূমিকা পালন করছে বলে আমি মনে করি। প্রযুক্তির উন্নয়ন সাংস্কৃতিক পরিবর্তনকে ত্বরান্বিত করে। তথ্য প্রযুক্তির উন্নয়নে গোটা বিশ্ব এখন একটি বিশ্বপল্লীতে রূপান্তরিত হয়েছে, যার ফলে যোগাযোগ প্রক্রিয়া অনেক উন্নত হয়েছে। অন্যদিকে ইন্টারনেট প্রযুক্তি বর্তমানে দেশ বা দেশের বাইরে এক মানুষের সঙ্গে অন্য মানুষের যোগাযোগকে খুবই সহজ করছে, নাকি? আচ্ছা, খুবই সহজ করে দিয়েছে। আত্মীয়স্বজন বা বন্ধু বান্ধবের সঙ্গে ভাব বিনিময়, পরস্পরের খোঁজখবর নেওয়া, টাকা পাঠানো, বিভিন্ন বিষয়ে তথ্য সংগ্রহ করা ইত্যাদি এখন ঘরে বসে অল্প সময়ে করা যায়। এছাড়া ফেসবুকের সাহায্যে খুব সহজে দেশ বা বিদেশে যে কোনো মানুষের সঙ্গে যোগাযোগ ও বন্ধুত্ব সৃষ্টি এবং মতামত বিনিময় করা যায়। এভাবে তথ্য প্রযুক্তির সমাজ পরিবর্তনে ইতিবাচক ভূমিকা পালন করছে। উদ্দীপকে আজমল সাহেবের পরিবারে তথ্য প্রযুক্তির উল্লেখিত দিকগুলো ব্যবহার লক্ষ্য করা যায়। তথ্য প্রযুক্তির এরূপ বৈচিত্র্যপূর্ণ ব্যবহার তার পরিবারের সদস্যদের কাজকে সহজ করেছে। এভাবে তথ্য প্রযুক্তির উন্নতি সমাজে ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখছে। পরিশেষে বলা যায়, উদ্দীপকে বর্ণিত তথ্য প্রযুক্তির বৈচিত্র্যপূর্ণ ব্যবহার সমাজ পরিবর্তনে নিঃসন্দেহে ইতিবাচক ভূমিকা পালন করছে, তাই না? আচ্ছা, এরপর আমরা 2 নম্বর সৃজনশীল প্রশ্নের উত্তরগুলি একটু দেখে ফেলি। চলো, 2 নম্বর সৃজনশীল প্রশ্নের উত্তর। 2 নম্বর সৃজনশীল প্রশ্নের ক নম্বরে বলা হচ্ছে চর্যাপদের কাল নির্ণয় করেন কে? উত্তরটি দেখো, চর্যাপদের কাল নির্ণয় করেন বহুভাষাবিদ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, তাই না? এরপর খ নম্বর প্রশ্ন তোমাদেরকে বলা হচ্ছে যে সাংস্কৃতিক আত্মীকরণ কেন ঘটে? উত্তর, অন্য সংস্কৃতির ধারা নিজ সংস্কৃতিতে আয়ত্ত করার জন্য সাংস্কৃতিক আত্মীকরণ ঘটে। মানুষ যখন কোনো নতুন সংস্কৃতি বা সাংস্কৃতিক পরিবেশে বসবাস করতে আসে, তখন সেখানকার মানুষের দৃষ্টিভঙ্গি, আচরণ, চিন্তা চেতনা, মূল্যবোধ এক কথায় সমগ্র জীবনধারার সাথে নিজেকে মানিয়ে নিতে চায়। আর এই কারণেই সাংস্কৃতিক আত্মীকরণ ঘটে। এরপর গ এবং ঘ নম্বর প্রশ্নের জন্য আমাদেরকে উদ্দীপক দেওয়া হয়েছে, তাই না? আমরা একটু উদ্দীপকটি দেখে ফেলি। চলো, এরপর গ এবং ঘ নম্বর প্রশ্ন উত্তরগুলি করি, তাহলে বুঝতে খুবই সহজ হয়ে যাবে। তো দেখো, আমরা এখানে একটি গ নম্বর প্রশ্নের জন্য গ এবং ঘ নম্বর প্রশ্নের জন্য যে উদ্দীপক দেখছি, উদ্দীপকে একটা ছক দেখছি, যেখানে আমরা দেখছি শিল্প উপাদান। এর মধ্যে দেখো ক নম্বরে পোড়ামাটির শিল্প, তালপাতার শিল্প, নকশিকাঁথা এবং কষ্টি পাথর। খ নম্বরের ভিতরে যা রয়েছে দেখো, চর্যাগীতি, কীর্তিগান, মঙ্গল কাব্য, পুঁথি সাহিত্য, গদ্য সাহিত্য। এখান থেকে বলা হচ্ছে উদ্দীপকে বর্ণিত ক শিল্পটির ধরন ব্যাখ্যা করো, অর্থাৎ ক শিল্পগুলি কীরকম সেটির ধরন তোমাদেরকে ব্যাখ্যা করতে বলা হয়েছে। তো উত্তরটি আমরা একটু দেখি এখান থেকে। চলো, এই যে দেখো উত্তর, ধরন অনুযায়ী উদ্দীপকে বর্ণিত ক শিল্পটি হচ্ছে দৃশ্যশিল্প। প্রাচীনকালে বাংলা এলাকায় সাজ অনুযায়ী মাটির তৈরি ইট দিয়ে মন্দির বানাতে হতো। তবে এক্ষেত্রে শিল্পমূল্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মাটির ফলক বা পাত তৈরি করে তাতে ছবি উৎকীর্ণ করে পুড়িয়ে স্থায়ী রূপ দেওয়া। এগুলোকে টেরাকোটা বা পোড়ামাটির শিল্প বলা হয়। এছাড়া কালো রঙের কষ্টি পাথর আর নানা রকম মাটি দিয়ে হিন্দু ও বৌদ্ধ দেবদেবীর মূর্তি বানানোর ঐতিহ্যও বেশ পুরনো। পালযুগে তালপাতার পুঁথিতে দেশীয় রং দিয়ে যেসব ছবি আঁকা হয়েছে তার প্রশংসা আধুনিক বিশ্বের শিল্প রসিকদের কাছে থেকেও পাওয়া যাচ্ছে। অন্যদিকে বাংলার নকশিকাঁথার ঐতিহ্য অনেক পুরনো। গ্রামীণ মহিলারা ঘরে ঘরে কাঁথা সেলাই করে তাতে আশ্চর্য নিপুণতায় গল্প কাহিনী ও ছবি ফুটিয়ে তুলতেন। এখনও সমাজের দরিদ্র নারীরা এই শিল্পকর্মটি টিকিয়ে রেখেছেন। উদ্দীপকে ক শিল্পের উপাদান হিসেবে পোড়ামাটির শিল্প, তালপাতার শিল্প, নকশিকাঁথা ও কষ্টি পাথরের নাম উল্লেখ করা হয়েছে, যা বইয়ের আলোচনায় অনুযায়ী দৃশ্যশিল্পের অন্তর্ভুক্ত। এরপরে দেখো, ঘ নম্বর প্রশ্নে তোমাদেরকে বলা হচ্ছে বাঙালির সংস্কৃতির বিকাশে খ শিল্পটির গুরুত্ব অপরিসীম বিশ্লেষণ করো, তাই না? অর্থাৎ খ নম্বর উদ্দীপকে আমরা খ নম্বরে যে উপাদানগুলি দেখেছি এখান থেকে দেখো, এই যে চর্যাগীতি, কীর্তগান, যে উপাদানগুলি দেখেছি সেগুলির কথা এখানে বলা হচ্ছে, তাই না? তো এখান থেকে বলা হচ্ছে, দেখো উত্তরটি দেখো এখান থেকে, বাঙালি সংস্কৃতির বিকাশে খ শিল্পের অর্থাৎ সাহিত্য শিল্পের গুরুত্ব অপরিসীম। উদ্দীপকে খ শিল্পের উপাদান হিসেবে চর্যাগীতি, কীর্তনগান, মঙ্গল কাব্য, পুঁথি সাহিত্য ও গদ্য সাহিত্যের কথা বলা হয়েছে। এগুলো সাহিত্য শিল্পের অন্তর্ভুক্ত। মানুষ যেভাবে জীবনযাপন করে, যেসব জিনিস ব্যবহার করে, যেসব আচার অনুষ্ঠান পালন করে, যা কিছু সৃষ্টি করে, সবই নিয়ে তার সংস্কৃতি। সাহিত্য ও সংস্কৃতির অন্তর্ভুক্ত। বাঙালির প্রথম সাহিত্যকর্ম হচ্ছে চর্যাপদ। প্রায় 1200 বছর আগে বৌদ্ধ সাধকরা এই
চর্যাগীতিগুলো লিখেছেন। অন্যদিকে সুলতানি আমলে শ্রী চৈতন্যর বৈষ্ণব ভাবধারার প্রভাবে বাংলায় কীর্তন গান রচনা শুরু হয়, যা বৈষ্ণব পদাবলী নামে পরিচিত। একসময় বাংলায় দেশীয় দেবীকে নিয়েও নানা কাব্য কাহিনী রচিত হয়েছে, এগুলো মঙ্গল কাব্য নামে পরিচিত। এছাড়া মুসলমান সমাজে একসময় পুঁথি সাহিত্যের ব্যাপক কদর ছিল। পরবর্তীকালে 19 শতকে আমাদের দেশে বাংলা গদ্য সূচনা হয়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আধুনিক বাংলা সাহিত্যের ভিত রচনা করেন। পরবর্তী সময়ে বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ ঠাকুর, এরপর দেখো কাজী নজরুল ইসলাম সহ বিভিন্ন সাহিত্যিকের লেখনীর মাধ্যমে বাংলা সাহিত্য বিকশিত হয়। সার্বিক আলোচনার প্রেক্ষিতে বলা যায়, সাহিত্য শিল্প বাঙালি সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ এবং ধীরে ধীরে এটি বিকশিত হয়েছে, তাই না? আচ্ছা, এরপরে তোমরা যদি তোমাদের বইয়ে চলে আসো, দেখতে পারবো তোমাদেরকে কিন্তু এখান থেকে আরেকটি সৃজনশীল দেওয়া হয়েছে, তাই না, 3 নম্বরে। আচ্ছা, আমরা এই 3 নম্বর সৃজনশীল প্রশ্নের উত্তর পর্যায়ক্রমে একটু দেখে ফেলি, চলো। আচ্ছা, তো 3 নম্বর থেকে দেখো, 3 নম্বর থেকে যদি দেখো, ক নম্বরে তোমাদেরকে বলা হচ্ছে, দেখো যে টেরাকোটা কি? উত্তর, মাটির ফলক বা পাত দিয়ে তৈরি করে তাতে ছবি অঙ্কন করে পুড়িয়ে স্থায়ী রূপ দেওয়া হলে সেটিকে টেরাকোটা বলা হয়। খ নম্বরে বলা হচ্ছে, পাল যুগে তাল পাতায় আঁকা ছবিগুলো এখনও ঝকঝকে রয়েছে কেন? উত্তর, আঁকার ক্ষেত্রে দেশীয় উপাদান ব্যবহার এবং যথাযথ সংরক্ষণের কারণে পাল যুগে তাল পাতায় আঁকা ছবিগুলো এখনও ঝকঝকে রয়েছে। পাল যুগে তাল পাতায় আঁকা ছবিগুলো দেশীয় রগে আঁকা। এছাড়া এগুলো আবিষ্কৃত হওয়ার পর প্রাচীন ইতিহাস ও ঐতিহ্যর নিদর্শন হিসেবে যথাযথভাবে সংরক্ষণ করা হয়। এ কারণে পাল যুগে তাল পাতায় আঁকা ছবিগুলো এখনও ঝকঝকে রয়েছে, তাই না? এরপর গ এবং ঘ নম্বর প্রশ্নের জন্য তোমাদের কিন্তু উদ্দীপক দেওয়া হয়েছে, যেখানে আমরা একটি চিত্র দেখতে পাচ্ছি। চিত্রটি হচ্ছে কিসের বলতো? বাঙালি সংস্কৃতি ও শিল্পকলার নিদর্শন। তো এখান থেকেই তোমাদেরকে গ নম্বরে প্রশ্ন করা হয়েছে, বলা হচ্ছে দেখো যে উদ্দীপকে বাংলার কোন শিল্পের বৈশিষ্ট্য ফুটে উঠেছে বর্ণনা করো। উত্তরটি দেখো, উদ্দীপকে বাংলার দৃশ্যশিল্প তথা বস্তুগত শিল্পের বৈশিষ্ট্য ফুটে উঠেছে। বাংলার দৃশ্যশিল্পের মধ্যে নকশিকাঁথা অন্যতম। গ্রামের নারীরা ঘরে ঘরে কাঁথা সেলাই করে তাতে আশ্চর্য নিপুণতায় কল্পকাহিনী ও ছবি ফুটিয়ে তোলেন। এছাড়া কাঠের কাজ বা কারুশিল্প, শঙ্খের কাজ, বাঁশ, বেত ও শোলার কাজেও বাংলার মানুষ দক্ষতা দেখিয়েছে এবং তাদের সৃজনশীল মনের প্রকাশ ঘটিয়েছে, আর এগুলো সবই দৃশ্যশিল্পের অন্তর্ভুক্ত। উদ্দীপকেও নকশিকাঁথা, বেতের তৈরি চেয়ার ও শীতল পাটি এবং বাঁশের ঝুড়ি ও কোলার ছবি রয়েছে। তাই বলা যায় উদ্দীপকে বাংলার দৃশ্যশিল্পের বৈশিষ্ট্য ফুটে উঠেছে। এবার ঘ নম্বরে বলা হচ্ছে, উদ্দীপকের শিল্পকর্ম এখনও টিকিয়ে রাখার ক্ষেত্রে বাংলার নারীদের অবদান মূল্যায়ন করো। উত্তর, উদ্দীপকের শিল্পকর্মগুলো এখনই টিকিয়ে রাখার ক্ষেত্রে বাংলার নারীদের অবদান অনস্বীকার্য। উদ্দীপকে বাঁশ ও বেতের তৈরি বিভিন্ন ব্যবহার্য জিনিসপত্র এবং নকশিকাঁথা দেখা যাচ্ছে। এই শিল্প কর্মগুলো মূলত নারীদের হাতে তৈরি হয় এবং এগুলো আজও টিকিয়ে রাখার ক্ষেত্রে বাংলার নারীদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রাচীনকাল থেকে বাংলার গ্রামীণ নারীরা তাদের অবসর সময়ে কাঁথা সেলাই করে তাতে অনবদ্য শৈল্পিক রূপ দান করেছে, এগুলোকে নকশিকাঁথা বলা হয়। এখনও সমাজের দরিদ্র নারীরা এই শিল্পকর্মটি টিকিয়ে রেখেছেন। এছাড়া তারা বাঁশ ও বেত বিভিন্ন ব্যবহার্য জিনিসপত্র তৈরি করে তাদের দক্ষতা ও সৃজনশীল মনের প্রকাশ ঘটাচ্ছেন। তাদের এই কাজ এই শিল্পগুলোর অস্তিত্ব টিকিয়ে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। উপরের আলোচনার প্রেক্ষিতে বলা যায়, বাংলার দৃশ্যশিল্পের অন্তর্ভুক্ত উদ্দীপকের শিল্পকর্মগুলো এখনও টিকিয়ে রাখার ক্ষেত্রে বাংলার নারীরা গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এরপর তোমরা যদি তোমাদের অনুশীলনে চলে আসো, দেখতে পারবে তোমাদেরকে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া হয়েছে, তাই না? আমরা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলিও তোমাদেরকে একটু দেখিয়ে দিই, চলো। তো দেখো, তোমরা এখান থেকে তোমাদেরকে 4টা সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া হয়েছে। 1 নম্বরে বলা হচ্ছে, সংস্কৃতি বলতে কি বোঝায় ব্যাখ্যা করো। এই যে দেখো, উত্তরটি আমরা এখানে দিয়ে দিয়েছি, তোমরা একটু দেখে নেবা। 2 নম্বর প্রশ্নের উত্তর, 3 নম্বর প্রশ্নের উত্তর, একই সাথে 4 নম্বর প্রশ্নের উত্তরও কিন্তু আমরা এখানে তোমাদেরকে করে দিয়েছি। এখান থেকে তোমরা একটু করে ফেলবে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দেবে এবং অবশ্যই লার্নফ্লুয়েন্সি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আমরা ইতিমধ্যেই তোমাদের এর আগের অধ্যায়গুলোর অনুশীলনী সমাধান দিয়ে দিয়েছি, তোমরা চাইলে প্লেলিস্ট থেকে দেখে ফেলতে পারো। ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।